মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসছে। খোঁজ নিয়ে দেখুন, এই মমতাকে দেখে 200 সেনা পালাচ্ছে, আর সেটা হচ্ছে পোর্ট উইলিয়ামের সামনে। মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে। আপনি শিক্ষা না কুশিক্ষা অর্জন করেছেন জানতে চাইছি। এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার, একদম কলার ধরে গ্রেপ্তার করা দরকার। আমি যদি সেনাবাহিনীকে হতাম, কল্লার ধরে একে গ্রেপ্তার করতে হবে শিক্ষামন্ত্রীকে এক্ষুনি। তারা পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা। তাদের এমনি দিদির বলা উচিত যে তারা যেহেতু দাগি নয়, চাকরি করেছে, তাদেরকে আমি আবার গ্রহণ করলাম। সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা, স্পিরিট অফ দ্য গভর্নমেন্ট হতো। তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে, আমি ভুল মেনে নিচ্ছি, কারণ সুপ্রিম কোর্টও বলেছিল আপনারা বেছে নিন, সেগ্রিগেট করে দিন। সেগ্রিগেট করলে আমাদের কোনো ঝামেলা নেই, আপনারা সেগ্রিগেট না করার জন্য আমাদেরকে সবকে এক মানে ফাঁসির কাটে ঝুলিয়ে দিতে হচ্ছে হিসাবে। তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না। একে তো পৃথক করলো না, না করার জন্য যারা সৎ তারা আজকে চোর হয়ে গেল, দাগি হয়ে গেল। তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। মনে করুন 15 বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি। এখন যদি হঠাৎ করে বলেন গাভাস্কারকে যে চলো তুমি টেস্টে ওপেনিং করবে, গাভাস্কারকে ওপেনিং করতে পারবে? তো ঠিক শিক্ষকদের অবস্থাও তাই হবে। এতদিন তারা চাকরি করেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়নি, হঠাৎ করে থেকে বলা যদি পরীক্ষায় বসো, তারা কি করবে? ফলে আমার বক্তব্য একটাই, আবার বিচারকদের কাছে দাবি করা উচিত, এবং দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল, মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও। দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে, যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দাও। 1 সেকেন্ডে ঝামেলা মিটে যায়, এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবিকাঠি মমতা ব্যানার্জির হাতে। কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে। অথচ দাগিতে যখন তালিকা বার হচ্ছে দেখতেই পাচ্ছেন, তৃণমূলের রথী মহারথী, তৃণমূলের মহাপুরুষরা, তৃণমূলের বিবেকানন্দ, তৃণমূলের রামকৃষ্ণ, তৃণমূলের রবীন্দ্রনাথ সবাই কিন্তু সেখানে আছে, তৃণমূলের নজরুল ইসলাম সবাই কিন্তু সেখানে আছে সেই চোরদের তালিকায়। মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসছে। খোঁজ নিয়ে দেখুন, এই মমতাকে দেখে 200 সেনা পালাচ্ছে, আর সেটা হচ্ছে পোর্ট উইলিয়ামের সামনে। মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে। পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর রাজ্য যা করছে, একটা কথা আছে না বাংলায় যে নেই কাজ তো খই ভাজ। এখন পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা যে তাই, নেই কাজ তো খই ভাজ। এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার, রাজ্যের দুরবস্থা, রাজ্যের বেকারত্ব, রাজ্যের শিল্প, রাজ্যের স্বাস্থ্য, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই। বাংলা ভাষা নিয়ে আলোচনা, সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই। রাজ্যে রাজ্যে যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের কিন্তু কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাটগুলোকে মেটানোর। বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিইয়ে রাখা, কারণ ভোট পর্যন্ত জিইয়ে রাখতে হবে এ বাংলায় বাঙালির সমস্যা। তাই যেটা অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করলে সমাধান করা যায় সেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না। যেমন আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি পানিপথে গিয়ে সমস্যার সমাধান করেছি। আজকেও পানিপথ থেকে আমাদের লোকেরা এসেছিল আমার কাছে, তাদেরকে জিজ্ঞেস করছি তাদের কোনো অবস্থা আছে, বলছে না সব কুছ শান্তি হয়, আর পাতা কারলো। তাহলে আমরা মতো একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক, সেই জায়গাটাকে শান্ত করতে পারি, তাহলে বাংলার সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারছে না? আমি নিজে 10 তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে। কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি। তো চেষ্টা নয় পশ্চিমবঙ্গ সরকারের সমস্যার সমাধান করার। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো, সমস্যাটাকে জিইয়ে রাখো, সমস্যাটাকে জীবন্ত রাখো, কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না। চাকরি নেই তার উত্তর দিতে হবে না, শিক্ষাক্ষেত্রে আজকে দুরবস্থা তার উত্তর দিতে হবে না, স্বাস্থ্য, শিল্প, কোনো ঝুট ঝামেলার উত্তর দিতে হবে না।
উত্তর চাইতে গেলেই বাঙালি, উত্তর চাইতে গেলেই আমি পরিযায় সমিতির জন্য লড়ছি, এখনও উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি। 200 সেনা তাকে দেখে পালাচ্ছে। আমার তো মনে হয় দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, ঝামেলা হটাও। সেনা লাগবে না, দিদির সেনা আছে সিভিক, হাতে পিস্তল ধরিয়ে দাও। আর পিছনে দিদি, যদি 200 সেনা দিদিকে দেখে পালায়, তাহলে দিদির সিভিককে দেখে আরও সেনা পালাবে। তাহলে পাকিস্তান, চায়না, কোনো ভয় না আমাদের বর্ডারে, দিদি একাই সামলে নিবে। কিন্তু দাদা, আমরা আজকে গতকাল তো দেখলেনই একটা মঞ্চ বানানো হয়েছে যে দেখুন, ভারতবর্ষের সেনা তারা, পশ্চিমবঙ্গের সরকারের দিদির ইচ্ছা যদি থাকে তাহলে বাংলার একজন একটা সেনা বানাতে পারে, বঙ্গীয় সেনা, আগামীতে তাও হতে চেষ্টা করতে পারে। অলরেডি পুলিশ দিদির বঙ্গীয় পুলিশ হয়ে গেছে, তো বঙ্গীয় সেনা বানালেই বা ক্ষতি কী আছে? আজকে পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা, অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে ট্রেনিং সেন্টার বা একটা রিক্রুটিং সেন্টারের দাবি করত পশ্চিমবঙ্গ সরকার। আমাদের রাজ্যের বহু বেকার, বহু যুবক ছেলে সেনাতে চান্স পেত। এটা আমি করেছিলাম আমার জেলায়, তাই আমি বলছি কথাটা। সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। তাকে এবার সেনাকে বলবে হয় তৃণমূল করো, নাহলে বাংলা ছেড়ে পালাও, হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো। দিদিরা এই স্লোগান দিয়ে বসে, সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো। আমার তো মনে হয় বিহার সরকারেরও ক্ষমা চাওয়া উচিত, ভারতবর্ষের সরকারেরও ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস কী করলে সেখানে, যে কংগ্রেসের ক্ষমা চাইতে হবে? হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে? মোদি যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদি দায়ী? তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধী কি কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে? আজকে বিহারে রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করে লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত, আজকে রাহুল গান্ধীর মন্তব্যকে, রাহুল গান্ধীর সমালোচনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে যে ঝড় উঠেছে, ভোট চুরিকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ঝড় উঠেছে, সেই ঝড়ে দিশেহারা ইলেকশন কমিশন, সেই ঝড়ে দিশেহারা ভারতবর্ষের আজকের শাসক দল রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাই ভারতবর্ষে প্রথম দেখলাম নির্বাচন কমিশনকে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পক্ষ রাখতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনস্রোতের মধ্যে থেকে কোথাও কোনো গালাগালি, সে গালাগালি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাকে বলে নয়, সে গালাগালি ভারতবর্ষের যে কোনো মাকেই যদি হয়, যে কোনো মানুষকেই যদি হয়, কংগ্রেস তার সার্বিক নিন্দা করে, আমরা তার সার্বিক নিন্দা করি। যে কোনো সচেতন ভারতবাসীর তার সার্বিক নিন্দা করা উচিত। সেটা প্রধানমন্ত্রী মা বলে নয়, সেটা প্রধানমন্ত্রী হোক আর চৌকিদারি হোক, যারই মা হবে না কেন, যারই বোন হবে না কেন, সর্বক্ষেত্রে নিন্দা করা উচিত। সে নিন্দা কংগ্রেস তো করেইছে, কিন্তু খামাখা সব কিছু ছেড়ে দিয়ে সেই রাহুল গান্ধী সেই কংগ্রেসকে সেখানটায় অভিযুক্ত করার মধ্য দিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটা প্রকৃতত্বে গণতন্ত্রের অপমানের রাজনীতি। আবার সেই দাগিদের মধ্যে কেউ কান ধরে উঠা বসাও করছে, মানুষ হয়েছে ক্ষমা চাইছে কান ধরে উঠা বসা করে। তো বিষয়টা হচ্ছে যে এই যে দাগিরা কেস করছে, প্রথম কথা হচ্ছে যে এই যে দাগিদের সংখ্যা, সেটা টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া। এরকম বহু দাগি, হাজার হাজারের দাগি এখনো আছে যেগুলো বার হওয়া দরকার। এটা গেল একদিক। দ্বিতীয় কথা, এখন যদি দাগিদেরকে চিহ্নিত করে ফেলা হয় তাহলে প্রশ্ন উঠবে যারা দাগি নয় তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন? সব কিছু থেকে বাঁচার জন্য দিদি বুদ্ধি দিচ্ছে দাগিদেরকে কোর্টে চলে যাও, আমি পিছনে পয়সা নিচ্ছি, তুমি কোর্টে চলে যাও। কোর্টে যাওয়া মানে কি? ব্যাপারটাকে সেখানটায় ঘুম পাড়িয়ে রাখা, অ্যানাস্থেসিয়া দিয়ে রাখা।
কোর্টে যাওয়া মানে কি এই কোর্ট সেই কোর্ট, ডিভিশন কোর্ট, সুপ্রিম কোর্ট, এই চোরকি খেতে থাকবে? দিদি এখন যদি যেমন তেমন করে আমি ভোট পর্যন্ত পার করে দেবো, যাতে আমার গায়ে কেউ কোনো অভিযোগের আঙুল তুলতে না পারে। যেমন তেমন করে দিদির টার্গেট 2026-এর ভোট পর্যন্ত যেন দাগি বেদাগি সমস্যা না মেটে, যেন চাকরি করতে যে অচল অবস্থা আছে সেটা যেন বজায় থাকে, বাঙালি ও বাঙালি বাংলাভাষী বিষয়টা যেন বজায় থাকে। আমাকে এই বাংলার মানুষের আর কোনো উত্তর দিতে হবে না। এইভাবে দিদি চাইছে সময়কে কাটিয়ে দিয়ে ভোটের প্রস্তুতি নিতে। সেই বাংলাদেশে বসে যারা ষড়যন্ত্র করছে ভারতবর্ষের বিরুদ্ধে, পাকিস্তানের সেনাবাহিনী, বাংলাদেশের আজকের সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, পিছনে চীন, আজকে তাদের দোসরের কাজ করছে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। মানে আমার তাকে শিক্ষামন্ত্রী বলতে আমার ঘৃণা হচ্ছে, এটুকু বলতে পারি। একটা সামান্য 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 আপনার রাজনৈতিক বিষয়, সেইটাকে টেনে নিয়ে যাচ্ছেন আপনি 71-এর বাংলাদেশ। 30 লক্ষ বাঙালিকে সেদিনকে হত্যা করেছিল পাকিস্তানের সেনারা। লক্ষ লক্ষ বাংলার মা বোনকে সেদিন ধর্ষণ করে ক্যান্টনমেন্টে গর্ভবতী করে দিয়েছিল। 1 কোটি মানুষকে সেদিনকে পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলা থেকে। আপনি দালালি করছেন? আপনি শিক্ষা না কুশিক্ষা অর্জন করেছেন জানতে চাইছি। এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। একদম কলার ধরে গ্রেপ্তার করা দরকার। আমি যদি সেনাবাহিনীকে হতাম, কল্লার ধরে একে গ্রেপ্তার করতে হবে শিক্ষামন্ত্রীকে এক্ষুনি।